হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। আজকের প্রশ্নটি হচ্ছে, রাধা বিরহ অংশটিকে কেউ কেউ পরবর্তীকালে যোজনা বলে মনে করেছেন, তার পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলি কি কি, অথবা রাধা বিরহ অংশটিকে প্রক্ষিপ্ত বলা চলে কিনা আলোচনা করো। স্টুডেন্টস, তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো উত্তরটি আমি এবার শুরু করছি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রক্ষেপ আছে, এ কথা সকলেই স্বীকার করেন। মধ্যযুগের সব কাব্যে অল্প বিস্তর প্রক্ষেপের ব্যাপারটি স্বীকার করতেই হয়, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন প্রসঙ্গে অনেকে মনে করেছেন সমগ্র রাধা বিরহ অংশটি প্রক্ষিপ্ত। সমস্ত কাব্যটির প্রেক্ষিতে এই অংশের ভাব গভীরতায় সম্ভবত এই বিতর্কের সৃষ্টি করেছে। এই অংশটি অন্যান্য অংশের ন্যায় খণ্ড বলেও বর্ণিত হয়নি। তাম্বুলখণ্ড, দানখণ্ড প্রভৃতিতে যে দেহ সর্বস্বতার কথা আছে তার আমূল পরিবর্তন ঘটেছে এই অংশে। একই কবি, এই দুধারার লেখক, এটা যেন সকলের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠেনি। এই অংশটিকে তার পরবর্তীকালে সংযোজন বলে গণ্য করেছেন। আবার এই রাধা বিরহ অংশটি জয়দেবের গীত গোবিন্দের থেকে শ্রীকৃষ্ণ কীর্তনকে রাধার বিরহের কাব্যের পরিসমাপ্তি। রাধার এই আরতি পরবর্তীকালে বৈষ্ণব পদকর্তাদের যে বিশেষভাবে প্রভাবিত করেছিল এ কথা নিঃসন্দেহে বলা যায়। বিষয়টির এই গুরুত্বের কারণে বিতর্ক সূচিত হয়। রাধা বিরহকে পরবর্তীকালে সংযোজন বলে যারা মনে করেন তাদের মধ্যে প্রধান যোগেশচন্দ্র বিদ্যানিধি ও ডক্টর বিমান বিহারী মজুমদার। যোগেশচন্দ্র স্পষ্টভাবে রাধা বিরহকে প্রক্ষিপ্ত না বললেও তিনি কাব্যের মধ্যে কিছু পরস্পর বিরোধী তথ্যের উল্লেখ করেছেন, যেগুলি কাব্যটি প্রক্ষিপ্ত হওয়ার সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। তার বক্তব্য, তাম্বুল খণ্ডে রাধা কৃষ্ণের অপমান করিয়াছেন। বরাইল, কদমের তলে বসে ইতিপদে কৃষ্ণ প্রতিশোধ নিরূপণ করিতেছেন। তিনি দান সাধিবেন, রাধার হার কাড়িয়া লইবেন, বৃন্দাবনে বিহার করিবেন, রাধাকে মদন বাণ মারিবেন। যে গায়েন কাব্যের অনুক্রমণিকা করিয়াছিলেন তিনি কি জানিতেন না কৃষ্ণ রাধাকে বিরহানলে দগ্ধ করিবেন? তাহার পুঁথিতে কি বিরহখণ্ড ছিল না? কাব্যটি 13 খণ্ডে বিভক্ত, 12 নয়, 14 নয়, সংখ্যাটি অযুগ্ম। অসাধারণ মনে হইতেছে। সন্দেহের অপর হেতু আছে। কৃতিতে বিরহপালা 2 বার আছে। প্রথম বিরহের পর রাধাকৃষ্ণের মিলন হইয়াছিল, এইখানে বৃন্দাবন লীলা শেষ হইবার কথা। কংসবাদ বলিতেই হইবে এমন নির্বন্ধ ছিল না। বিরহখণ্ডের ভাষার বিশেষ আছে, শব্দরূপেও প্রভেদ আছে। বোধহয় বিরহখণ্ড ছোট ছিল, 1 গায়েন পালাটি বাড়াইয়াছেন, 2 গায়েনের 2 পালা একত্র করিয়া ক্রিকির বিরহখণ্ড হইয়াছে। কিন্তু যোগেশচন্দ্রের উক্তির প্রত্যুত্তরে বলা যায় যে কদমের তলে বসি যমুনার তীরে, এই পটিতে কৃষ্ণের ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত আছে। গীতিটির মধ্যে রহিব ধরি মুনি বেশ। কৃষ্ণের এই উক্তি অন্যভাবে আবার রাধা বিরহে পাওয়া যাচ্ছে। রাধা বিরহ অংশে রাধাকে ছেড়ে যে কৃষ্ণ দূরে থেকেছে তার কারণ হিসেবে জানিয়েছে সে যোগী হয়েছে, অহনিশি যোগ ধিয়ায়, মন পানে গগনেরও হয়। সুতরাং তাম্বুলখণ্ড ও রাধা বিরহ যোগসূত্রহীন নয়। তাম্বুলখণ্ডের এই উক্তিটি বিরহখণ্ড নির্দেশক। যোগেশচন্দ্র বলেছেন কংসবধ বলিতেই হইবে এমন নির্বন্ধ ছিল না, কিন্তু জন্মখণ্ডে রাধার জন্ম হয়েছে কৃষ্ণের সম্ভোগের কারণে। বিরহখণ্ডে কৃষ্ণ রাধাকে শেষবার সম্ভোগ করেছে। সমস্তই ঘটেছে একই কবির পরিকল্পনায়। সুতরাং রাধা বিরহকে প্রক্ষিপ্ত বলা যায় না। শব্দরূপে যে প্রভেদ দেখা যায় তার জন্যে কবি দায়ী হতে পারেন না, সম্ভবত লিপিকারই এর জন্যে দায়ী। যোগেশচন্দ্র স্পষ্টত রাধা বিরহকে প্রক্ষিপ্ত বলেছেন। ডক্টর মজুমদারও তার 16 শতকের পদাবলী সাহিত্য নামক গ্রন্থে বলেছেন রাধা বিরহ স্বতন্ত্র কাব্য। মূল কাব্যে এই পালাটি তার মতে প্রক্ষিপ্ত। তার সিদ্ধান্তের সমর্থনে তিনি বলেছেন, এই অংশের নাম রাধা বিরহ, অন্যান্য অংশের ন্যায় একে খণ্ড বলা হয়নি। একই কবি রচনায় এই ধরনের পার্থক্য থাকা স্বাভাবিক নয়। অন্যান্য কারণ না থাকলেও এই অসঙ্গতিটি তুচ্ছ করা যায় না।
এই অংশে বড়াইয়ের কয়েকটি উক্তি থেকে মনে হয় যে কৃষ্ণ তার অপরিচিত। তাম্বুলখণ্ডে বড়াই কৃষ্ণকে বলেছে, আখে তোর বড়াই তোক্ষে মোর নাতি, চিন্তিব তোক্ষের হিত পরাণ শকতি, তোক্ষার আন্তরে তাক করিব শকতি, আয়ের মানাইব করি আশেষ যুগতি। কৃষ্ণ যার নাতি, যে নাতির প্রতি রাধাকে আকৃষ্ট করার জন্যে সে নানা কৌশল করেছে, সে রাধা বিরহে এমন কোথাও কোথাও বলেছে যাতে মনে হতে পারে যে সে কৃষ্ণকে চেনে না। রাধা বিরহে রাধা বড়াইকে কৃষ্ণ এনে দিতে বললে বড়াই বলেছে, কেমনে বেড়াও কানো কিবা রূপ ধরে একে একে সব কথা কহত্ত তোক্ষারে। এই ছত্র দুটিকে ভিত্তি করে বিমানবিহারী বলেছেন যে বড়াই প্রথম হইতে রাধাকৃষ্ণের মিলনে দ্যুতিগিরি করিতেছিলেন, এ বড়াই যেন সে বড়াই নহে। এ বড়াই কৃষ্ণ কিবা রূপ ধরে তাহা তো জানেন না। স্বভাব চরিত্র দেখি এ বড়াই রাধার প্রতি অত্যন্ত স্নেহশালিনী। পূর্ব খণ্ডে তিনি কৃষ্ণের কুট্টিনী মাত্র। রাধাকৃষ্ণের পূর্ববর্তী দেহ মিলনের কোনো উল্লেখই এখানে একটু মিস্টেক হয়ে গেল, আমি আবার শুরু করছি। রাধাকৃষ্ণের পূর্ববর্তী দেহ মিলনের কোনো উল্লেখই রাধা বিরহে নেই। রাধা বিরহে কৃষ্ণের বক্তব্য এবং রাধার ক্ষমা প্রার্থনা থেকে মনে হয় কৃষ্ণ রাধার দেহ মিলন হয়নি। রাধার উক্তি, যে বা কিছু দুঃখ দিল পার হইতে নাই, সেহ দোষ খণ্ড কানু ধরো তোর পায়ে, উদ্ধৃত করে বিমানবিহারী বড়াইয়ের উক্তি উদ্ধৃত করে বলেছেন যে ওই উক্তি থেকেও মনে হয় রাধা কৃষ্ণের বিহার হয়নি। রাধা বিরহের পূর্বে যে অন্তত 5 বার উভয়ের রতিসম্ভোগ সম্পন্ন হয়েছে তার কোনো আভাস রাধা বিরহে নেই। সুতরাং বিমান বিহারীর মতে রাধা বিরহ অন্য কবির রচনা হওয়াই সঙ্গত। পরের নাম্বার, কিছু কিছু আধুনিক কালের ভাষাও লক্ষ্য করা যায় এই অংশে, যেমন ইহাতে রাধিকা কাহাঞ্চির সঙ্গে আছে মতন আধুনিক ভাষাও পাওয়া যায়। দানখণ্ডে বিনিময় মুদ্রা হিসেবে পাওয়া যায় কড়ির কথা, কিন্তু রাধাবিরহ অংশে পাওয়া যায় সোনার কথা। রাধাবিরহ অংশে এমন 8টি ভণিতা আছে যা অন্য কোনো খণ্ডে দেখা যায়নি। এইসব যুক্তি দেখিয়ে ডক্টর মজুমদার রাধাবিরহকে শ্রীকৃষ্ণ কীর্তনে প্রক্ষিপ্ত বলে মনে করেছেন, কিন্তু তার যুক্তিগুলো যথেষ্ট জোরদার নয়। ডক্টর মজুমদারের যুক্তিগুলি উত্তর দেওয়া যেতে পারে। 1 নম্বর, শেষ পাতাটি পাওয়া যায়নি, সুতরাং এই অংশের নামকরণ সম্পর্কে সঠিক সংবাদ নাও পাওয়া যেতে পারে। অনবধানতাবশত খণ্ড বাদ পড়ে গেছে, এটা অবশ্যই অত্যধিক কল্পনাপ্রসূত। অন্যান্য খণ্ডের সঙ্গে এই রাধাবিরহের ভাবের বিশেষ পার্থক্য আছে বলেও নামকরণে পার্থক্য করা হয়ে থাকতে পারে। সুতরাং খণ্ড কথাটি না থাকার কারণে অংশটিকে প্রক্ষিপ্ত বলা চলে না। রাধাবিরহ অংশে বড়াইয়ের কোনো কোনো উক্তি দেখে মনে হতে পারে যে কৃষ্ণকে বড়াই চেনে না। কোনো ক্ষেত্রে এমন ভাবও বড়াই দেখিয়েছেন যা অন্যান্য খণ্ড থেকে পৃথক, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই পূর্ববর্তী খণ্ডের সঙ্গে যোগ রেখেই বড়াই কথা বলেছে। কান্নের তাম্বুল রাধা দিল তোর হাতে, সে তাম্বুল রাধা তো ভাগিলি মোর মাথে। পূর্ববর্তী খণ্ডের সঙ্গে সম্পূর্ণ যোগসূত্র রক্ষা করে বড়াই এই উক্তি করেছে। পরিচিত এবং অপরিচিত ভাব দেখানো কাব্যকথার একটা নাটকীয় কৌশলও হতে পারে। অকস্মাৎ বার্ধক্যে দোহাই দেওয়া কৃষ্ণের অবস্থান সম্বন্ধে অজ্ঞতা প্রকাশ রাধার আবেগ বৃদ্ধির জন্যেই। সুতরাং নাটকীয়তা সৃষ্টি কবির উদ্দেশ্য ছিল, একথা মনে করলে খুব ভুল নাও হতে পারে। বড়াইয়ের চরিত্রে পূর্বাপর সামঞ্জস্য রক্ষিত। রাধাবিরহ অংশে বড়াই রাধার প্রতি স্নেহশালিনী, কিন্তু পূর্ব খণ্ডগুলিতে রাধা কুট্টিনী মাত্র। বিমানবিহারীর এই মন্তব্য যুক্তিসহ নয়। বানখণ্ডে কৃষ্ণের প্রতি বড়াইয়ের উক্তি এই প্রসঙ্গে স্মরণীয়। শতেক ব্রাহ্মণ আর মারিলেও গোকুল, যে পাপ সে হো নহে তিরিবৎতুল। রাধা জেনে সতী তাক জগতে বাখানি, হেন রাধা মারিলে চাণ্ডাল চক্রপাণী। এই বরের বংশীখণ্ডে বলেছে, আখার অধিক তোর কে করিবে হিত, সবক্ষণ তোর কাজে জাগে মোর চিত্ত। বংশীখণ্ডে রাধাকে বাঁশি চুরির পরামর্শ বড়াই দিয়েছিল। সুতরাং রাধা বিরহে বড়াইয়ের ভূমিকা পূর্বাপর যোগরহিত। বিমানবিহারীর এ অভিযোগ টেকে না। বড়াই কেবল কৃষ্ণের কুট্টিনী কাজ করেছে এই বক্তব্য ঠিক নয়।
পূর্ববর্তী খণ্ডে রাধাকৃষ্ণের যে দৈহিক মিলন হয়েছিল সে কথা রাধা বিরহে না থাকাটা খুব বড় রকমের অসঙ্গতি নয়। অংশটিকে প্রক্ষিপ্ত বলার যুক্তিও হতে পারে না। দানখণ্ডেও রাধা বলেছেন, রাখোয়াল কাহাঞ্চি তোর রাখোয়াল মতি পাতরে একশরি পাইলে নিমাখিতে, এবং না বললো কাহাঞ্চি হেন পাববাণী তোক্ষে ভালে জানো আক্ষ আইহনের রানী। ছত্রখণ্ডেও রাধাকৃষ্ণকে প্রতারিত করেছে, তার উপর বড়াই সবই গোপন রাখতে বলেছে, তাই রাধা বড় একটা প্রকাশ করতে চান না। রাধা বিরহে রাধা স্বীকার করেছেন যে তিনি নিতান্ত বালিকা ছিলেন বলে কৃষ্ণকে প্রত্যাখ্যান করেছিলেন, তাই পূর্ববর্তী খণ্ডগুলোর সঙ্গে রাধা বিরহ যোগসূত্রহীন এ কথা কিছুতেই বলা চলে না। কিছু কিছু ভাষা আধুনিক কালের বলে মনে করেন ডক্টর মজুমদার। রাধিকা কাহাঞ্চি সঙ্গে আছে, এটি বিমান বিহারীর মতে আধুনিকতা লক্ষণাক্রান্ত। কিন্তু রাধা বিরহ যদি পরবর্তীকালের সংযোজন হতো তবে কিছু কিছু ভাষা অপেক্ষাকৃত আধুনিক হবে কেন? অধিকাংশ ভাষাই অপেক্ষাকৃত আধুনিক কালের হতো। সচেতনভাবে যদি কোনো রচয়িতা প্রক্ষেপটি করে থাকেন তবে কেন তিনি আরও একটু সচেতন হলেন না? পরবর্তী সংযোজন প্রমাণে এটাকে যুক্তি বলে গ্রাহ্য করা যায় না। বিশেষত কাহাঞ্চি শব্দটি আধুনিক ভাষার নিদর্শন হতে পারে না। সোনা বহু প্রাচীনকাল থেকে সর্বদেশে জনমনে বিশেষ প্রভাব বিস্তার করে আছে। কড়ির বিনিময় কালেও সোনা অচল ছিল, একথা মনে করার কোনো কারণ নেই। দ্রব্যের প্রয়োজনীয়তার উপরই সেকালে তার মূল্য নির্ভরশীল ছিল। সেই হিসাবে কড়ি অথবা সোনা বিনিময় দ্রব্য হিসেবে ব্যবহৃত হতো। সুতরাং বড়াইকে সোনা উপহার দেওয়ার কারণে রাধা বিরহ প্রক্ষিপ্ত হতে পারে না। রাধা বিরহের যে 8টি ভণিতার কথা ডক্টর মজুমদার বলেছেন তার মধ্যে 5টি অন্যত্র পাওয়া গেছে। সুতরাং 3টি ভণিতার উপর নির্ভর করে কখনোই রাধা বিরহকে পরবর্তীকালের সংযোজন বলা চলে না। রাধা বিরহ অংশ যে প্রক্ষিপ্ত নয় সে ব্যাপারে কাব্যের কিছু অভ্যন্তর প্রমাণও উদ্ধৃত করা যেতে পারে। কাব্য গঠনের দিক থেকে অন্যান্য খণ্ডের ন্যায় সংস্কৃত শ্লোকের ব্যবহার এবং পদের মাথায় রাগরাগিনীর উল্লেখ রাধা বিরহতে লক্ষণীয়। বিরামচিহ্নগুলিতেও কোনো পার্থক্য নেই। কাহিনীর অন্তর্গত কাল পারম্পর্য, রাধার বয়সের অগ্রগতি এবং স্থান বিচারেও দেখা যাবে যে রাধা বিরহ প্রক্ষিপ্ত নয়। কাহিনীর অন্তর্গত কাল পারম্পর্য বিচার করলে দেখা যাবে বিভিন্ন খণ্ডের ঘটনাসমূহ বিভিন্ন ঋতুতে সংঘটিত হলেও পারম্পর্য বজায় আছে। কাহিনীর মধ্যে কাল সম্পর্কিত এমন কোনো উল্লেখ নেই যাতে মনে হতে পারে যে কোনো খণ্ড স্বতন্ত্র কোনো রচনা থেকে সংগ্রহ করে এই কাব্যের সঙ্গে যুক্ত করা হয়েছে। বিভিন্ন খণ্ডে রাধার বয়সের উল্লেখ কাব্য রচয়িতার এককত্বের প্রমাণ হিসেবে গণ্য হতে পারে। রাধা প্রথমে নিজের বয়স কমিয়ে 11 বলেছে, কিন্তু কৃষ্ণ দানখণ্ডে রাধার কাছে 12 বছর বয়স হিসেবে দান চেয়েছে। পরে অবশ্য রাধা নিজের বয়স 12 বলে স্বীকার করেছে। বানখণ্ডে রাধা নিজের বয়স 14 বলে স্বীকার করেছে। দানখণ্ডের সঙ্গে বানখণ্ডের কালগত ব্যবধান হিসেব করলে 14 বছর বয়সটি ঠিকই মনে হয়। বানখণ্ড ও বংশীখণ্ডের ঘটনা ঘটেছে বসন্তে। রাধা বিরহের শুরু বসন্তে, ব্যাপ্তি শরৎ পর্যন্ত, অর্থাৎ 14 বছর পূর্ণ হয়ে রাধা তখন 15 বছরে পদার্পণ করেছে। বরের উক্তিতে যুবতী রাধার বর্ণনা, লুনিসম দেহতার রসের সাগরে সংপন্ন যৌবনের অতি ভুঞ্জ দামোদরে। সুতরাং বিভিন্ন খণ্ডে বয়স সম্বন্ধে রাধার নিজের উক্তি থেকে প্রমাণিত হয় রাধা বিরহ সমেত কাব্যটি একই কবির লেখা। রাধা বিরহের পূর্ব পর্যন্ত কাব্যটিতে যে ভাবের পরিচয় আছে তার সঙ্গে রাধা বিরহের ভাবের বিশেষ পার্থক্য আছে, কিন্তু রাধা বিরহের ঠিক পূর্ববর্তী বংশীখণ্ডেই ভাব যে গভীর হতে আরম্ভ করেছে তা বোঝা যায়। কবি ক্রমেই ভাবের গভীরতার দিকে এগিয়েছেন। কৃষ্ণ এবং রাধা দুদিক দিয়ে পরিণতি লাভ করেছেন। কবি মথুরায় গিয়ে কংস দমনের জন্য কৃষ্ণের কামনা লুপ্ত করে তাকে প্রস্তুত করতে বসেছেন এবং বৃন্দাবনে রাধাকে বিরহ কাতর করে তুলেছেন। রাধা বিরহ অংশ তাই প্রক্ষিপ্ত নয়, কবির পরিণত কাব্য প্রতিভার পরিচয় হিসেবে বিবেচ্য। অবশ্য পৃথক কোনো রচয়িতার সামান্য কিছু রচনা এই অংশে প্রবিষ্ট হয়ে থাকতে পারে, যা মধ্যযুগের অধিকাংশ কাব্যের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সম্পূর্ণ রাধা বিরহকে কোনোভাবে প্রক্ষিপ্ত বলা যায় না। স্টুডেন্টস, নোটটি এখানেই শেষ হলো। তোমরা যদি আমার এই নোটসগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।